প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমাদের যে সেমিনার হয়েছে সেই সেমিনারটি অনেকগুলো ভিডিও দেখিয়েছি। তো আপনাদেরকে যে জিনিসটি এখন দেখাবো সেটি হচ্ছে গুড প্র্যাকটিসেস অফ রিইনফোর্সড কংক্রিট কনস্ট্রাকশন। এর মধ্যে হচ্ছে কিনোট স্পিকার আব্দুল মালেক শিকদার, এক্স অডিট চিফ ইঞ্জিনিয়ার, পিডব্লিউডি। তো এনার যে এক্সপেরিয়েন্স, এই এক্সপেরিয়েন্স অনুযায়ী আসলে যে সকল আমাদের গুরুত্বপূর্ণ ব্যাপার উনি আমাদের সামনে তুলে ধরেছেন বা এগুলো আমাদেরকে জানার জন্য উনি বলেছেন বা আমাদের জানার দরকার, সেগুলো কিন্তু আমি আপনাদেরকে এখানে দেখাবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গুড প্র্যাকটিস অফ রিইনফোর্সড কংক্রিট কনস্ট্রাকশন। তো এর জন্য দেখেন আউটলাইন অফ দ্য প্রেজেন্টেশন, যে জিনিসটি আপনাদেরকে এখন দেখানো হবে সেটি হচ্ছে অবজেক্টিভস অফ আরসি কনস্ট্রাকশন, ডিটেরিয়েশন অ্যান্ড ডিউরেবিলিটি অফ কংক্রিট স্ট্রাকচার, কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড আরসি কনস্ট্রাকশন, রিভার ডিটেইলিং, ইনডিউসিং সিসমিক ডিটেইলিং। অর্থাৎ তাহলে এখানে আসতেছে কংক্রিটের স্থায়িত্ব এবং কংক্রিটের মান নিয়ন্ত্রণ। তারপরে কিছু কিছু ব্যাপার আছে যে ভূমিকম্পের ক্ষেত্রে আপনারা কিভাবে রিভার ডিজাইন করবেন, এই সম্পর্কে উনি কিছু বলেছেন। তো এর মধ্যে দেখেন ইঞ্জিনিয়ারিং অবজেক্টিভ অফ আরসি কনস্ট্রাকশন, সেফটি ডিজাইন কনস্ট্রাকশন। অবশ্যই আমাদেরকে সেফটির ব্যাপারটি চিন্তা করে কিন্তু ডিজাইন করতে হবে। ডিউরেবিলিটি, অবশ্যই আমাদের স্ট্রাকচারটি দীর্ঘস্থায়ী হতে হবে বা ডিউরেবল হতে হবে। তারপর হচ্ছে ইকোনমিক্যালি, অবশ্যই সেখানে কম খরচে যাতে সেটি তৈরি করা যায় সেই দিকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে দেখেন যে ডিউরেবিলিটি কংক্রিট মে বি ডিফিউজড অ্যাবিলিটি কংক্রিট রেজিস্ট অ্যান্ড while maintaining its desired engineering properties। তারপর দেখেন ফ্যাক্টরস অ্যাফেক্টিং ডিউরেবিলিটি অফ কংক্রিট, আমাদের কংক্রিটের স্থায়িত্ব বা সেটি দীর্ঘস্থায়ী হওয়ার জন্য যে সকল বিষয় আর কি প্রভাবিত হয়, আর কি যে সকল বিষয় দ্বারা কংক্রিটের ডিউরেবিলিটি প্রভাবিত হয়, এগুলো অবশ্যই সিমেন্ট কন্টেন্ট, অবশ্যই আমাদের ভালো সিমেন্ট ব্যবহার করতে হবে, ওয়াটার সিমেন্ট রেশিও ঠিক রাখতে হবে, কম্প্যাকশন, কিউরিং, অবশ্যই কিউরিং, আপনারা যদি কিউরিং না বোঝেন অবশ্যই আমাদের চ্যানেলের কিউরিংয়ের ভিডিওটি দেখবেন। তারপর কংক্রিট কভার, পারমিয়াবিলিটি, ক্র্যাকিং, করোশন, রিইনফোর্সমেন্ট বার, করোশন রিইনফোর্সমেন্টিং বার, যেটি আপনাদেরকে ভিডিও দেখালাম যে অবশ্যই আমাদের স্টিল বারের যে ক্ষয় এটি কিন্তু মারাত্মক প্রভাব ফেলে। তার মধ্যে দেখেন ক্র্যাক ওয়াইড, এটা আমাদের ক্র্যাকগুলো আসলে কেমন সাইজ হয়, যখন বিল্ডিং উনি ইন্সপেকশনে গেছেন আর কি আমাদের মালিক স্যার, তিনি কিন্তু সেখানে দেখেছেন যে অনেক বিল্ডিংয়ে অনেক চিকন ফাটল দেখা যায়, কিন্তু চিকন ফাটল দিয়ে উনি আবার সেটি উপরের প্লাস্টারটি উঠিয়ে ফেলে দেখেন যে সেই ক্র্যাকটি কেমন, দূর থেকে দেখা যায় চিকন, কিন্তু কাছে গিয়ে দেখা যাচ্ছে যে অনেক বড় ক্র্যাক তৈরি হয়েছে। সেই বিল্ডিংটি আসলে ব্যবহার করা যাবে কিনা বা সেটি ব্যবহার উপযুক্ত বা অনুপযুক্ত সেটি কিন্তু উনি এখান থেকেই বের করেন। তো এখানে যেগুলো লার্জার ক্র্যাক এগুলো দেখতে হবে। তারপরে দেখেন এখানে যে গাইড অফ রিজনেবল ক্র্যাক ওয়াইডস রিইনফোর্সড কংক্রিট আন্ডার সার্ভিস লোডস, এগুলো যখন আমাদের গাইড টু রিজনেবল ক্র্যাক, অর্থাৎ আমাদের ক্র্যাকের ওয়াইড অনুযায়ী যেগুলো আর কি নির্দেশনা দেওয়া আছে, এগুলো উনি ইন্সপেকশনে অথবা আপনারা এগুলো দেখে নেবেন যে কিছু কিছু আপনার বিল্ডিংটি ব্যবহার উপযুক্ত বা অনুপযুক্ত এটি কিন্তু আপনারা এখান থেকেই বের করতে পারবেন যে আপনার বিল্ডিংয়ে কীরকম ঝুঁকি আছে বা রড কেমন ক্ষয় হয়েছে, সেই বিল্ডিংটি আসলে ব্যবহার করা যাবে কিনা। তবে দেখেন ফটোগ্রাফস অফ ডিটেরিয়েশন অফ কংক্রিট, এখানে দেখেন এই যে দেখেন এখানে যে বিল্ডিংটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ক্র্যাক, এটি হচ্ছে আমাদের কংক্রিট স্ট্রাকচার, এর মধ্যে যে ফাটলটি দেখা দিছে এই ফাটলটি কিন্তু দেখতে হবে যে আমাদের ভিতরের কি অবস্থা। দেখা যাবে যে অনেক সময় একটি বিল্ডিংয়ের আয়ু 50 বছর, সেটি 10 বছর বা 20 বছরেই কিন্তু এই ধরনের অবস্থা হয়ে যায়। এতে যখন আপনারা বিল্ডিংটা নির্মাণ করতে ভুল করে ফেলেন সেতে কিন্তু আপনাদের অনেক বেশি পরিমাণে আর কি লসের সম্মুখীন হবেন। তো এজন্য অবশ্যই তৈরি করার সময় ভালোভাবেই তৈরি করতে হবে, আর সঠিক পরিমাণে কংক্রিট এবং অন্যান্য যে সকল জিনিস সেগুলো কিন্তু সঠিকভাবেই তৈরি করতে হবে, রড ভালো ব্যবহার করতে হবে, তারপরে সিমেন্টের পরিমাণ ঠিক রাখতে হবে। আচ্ছা দেখেন আপনারা, তো এখানে যে ফাটলটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু অনেক চিকন ফাটল, কিন্তু বলা যাচ্ছে না এটি প্লাস্টারটি উঠালে আসলে কেমন পাওয়া যাবে। তারপরে দেখেন ডিটেরিয়েশন অফ কংক্রিট ডিউ টু
করোশন রিইনফোর্সমেন্টিং বার, এই দেখেন এখানে রিইনফোর্স বার কিন্তু ক্ষয় হয়ে গেছে। তো এগুলো আপনাদের কালার ইমেজ দেখালে ভালো হতো, কিন্তু আমাদেরকে প্রিন্ট কপি যেটা দেওয়া হয়েছে আর কি, সেখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো আপনারা হয়তো আশা করি বুঝতে পারবেন। তারপরে এখানে দেখেন যে এগুলো কিন্তু রড, এর মধ্যে যেগুলো উপর থেকে উঠে গেছে এগুলো কিন্তু কংক্রিট। তারপরে এখানকার দেখেন কি অবস্থা, এখানে একটি বিল্ডিংয়ের উপর থেকে প্লাস্টার উঠিয়ে ফেলে দেখে যে এখানে ক্লিয়ার কভারিং ছিল না, এই কারণে রডে মরিচা ধরে ক্ষয় হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু বিল্ডিংটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বা ব্যবহার অনুপযোগী হিসেবে ঘোষণা করেছেন উনি। এই যে এখানে আরেকটি বিল্ডিং দেখেন, এই বিল্ডিংগুলো কিন্তু যে কোনো সময় মানে যদি ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের সবার অনেক ক্ষতি হবে বা অনেক মানুষ মারা যেতে পারে। তো সেক্ষেত্রে দেখেন এই বিল্ডিংটিও কিন্তু ব্যবহারের অনুপযোগী। এখানে দেখেন প্লাস্টারগুলো খসে গেছে। যদি সিমেন্টের পরিমাণ কম থাকে সেক্ষেত্রেও এই সমস্যা হয়। আর রডের ক্লিয়ার কভারিং ঠিক থাকতে হয় এবং বিল্ডিংয়ের আয়ুষ্কালের ব্যাপারও আছে। তো আপনারা এখান থেকে দেখবেন যে আপনাদের বিল্ডিংটি যদি সঠিকভাবে রড সিমেন্ট ব্যবহার করে তৈরি না করেন তাহলে কি কি সমস্যার সম্মুখীন হবেন বা অল্প সময়ে কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হবেন। যেখানে বিল্ডিংয়ের আয়ু 50 বছর, সেখানে সেটি ততদিন লাস্টিং করবে না। আর যদি ভালোভাবে তৈরি করেন সেক্ষেত্রে 100 বছর পর্যন্ত একটি বিল্ডিং টেকসই হতে পারে। সেক্ষেত্রে আপনার মেনটেনিংটা ঠিক রাখতে হবে। তারপরে দেখেন করোশন অফ রিইনফোর্সিং বার, এখানে দেখেন রড পর্যন্ত ক্ষয় হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু এটি ব্যবহার অনুপযুক্ত। তারপরে এখানে দেখেন যে করোশন অফ রিইনফোর্সিং বার, এটিরও অবস্থা দেখেন, এখান থেকে প্লাস্টার উঠিয়ে দেখেছেন। তো এখানে দেখেন স্ল্যাবের বিমের কি অবস্থা, এই বিমের নিচে থাকাই তো নিরাপদ নয়, যে কোনো সময় প্লাস্টার ধসে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। তারপরে এখানে দেখেন এই বিমেরও অবস্থা দেখেন, এখান থেকে এনারা দেখেছেন যে এই মরিচা ধরে রড কিন্তু নষ্ট হয়ে গেছে। আবার এখানে দেখেন যে একটি বিল্ডিংয়ের আয়ু 50 বছর, সেক্ষেত্রে এনারা 10 বছরেই জোড়াতালি দিয়ে বাঁশ টাস দিয়ে আর কি কি অবস্থা করেছেন বিল্ডিংয়ের। তো এক্ষেত্রে কিন্তু অনেক লস আর কি। তো এর জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে সঠিকভাবে বিল্ডিংটি যাতে ডিউরেবল হয় সেইভাবে তৈরি করা। দেখেন পরবর্তীতে ভেঙে কিন্তু আবার কিছুটা অংশ ঢালাই করা হয়েছে, কিন্তু তাতেও সেই ধরনের পাওয়া যাবে না আর কি, আপনাদের সেই ধরনের শক্তি পাওয়া যাবে না। তারপরে দেখেন ফটোগ্রাফস অফ বিল্ডিং কলাপস, অর্থাৎ বিল্ডিংটি যখন আপনার এই সমস্যার ফলে যখন একবারেই বিল্ডিংটি যখন ধসে পড়বে বা যখন সেটি দুর্ঘটনা হয়ে যাবে, সেক্ষেত্রে কিছু ফটোগ্রাফ, এগুলো আমাদের পরিচিত নিউজ আর কি, এর আগে অনেকবারই এই নিউজটি সামনে এসেছে, আমি এর আগেও বলেছি। উনিও এটি তুলে ধরেছেন যে আমাদের একটি গার্মেন্টস যেটি হয়েছিল রানা প্লাজা, সেটি কিন্তু ধ্বংস হয়ে অনেক মানুষ মারা গেছে। তো এই ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে যখন আপনার রডে কলাপস বা অন্যান্য সমস্যা হবে। তারপরে দেখেন বিল্ডিং কলাপস ডিউ টু আর্থকোয়েক, অর্থাৎ যখন ভূমিকম্প হয় তখন এভাবেই কিন্তু বিল্ডিংটি কলাপস করে। যদি দেখা যায় যে সেখানে ম্যাটেরিয়াল ভালো না বা এই ধরনের আপনারা যেগুলো ক্র্যাক ট্র্যাক দেখলেন এগুলো যদি থাকে তাহলে কিন্তু বিল্ডিংটি এভাবেই ধ্বংস হয়ে যাবে, আর সেখান থেকে তো পরিত্রাণের কোনো উপায় থাকবে না। তারপরে দেখেন যে সামারি অফ সেফটি অ্যান্ড ডিউরেবিলিটি অফ আরসি বিল্ডিং, দেখেন বিল্ডিং শ্যাল বি ডিজাইনড অ্যান্ড কনস্ট্রাক্ট বাই, এখানে প্রিন্টিং মিস্টেক ওঠে নাই আর কি, এই কিছু আছে আর কি, এখান থেকে দেখেন এই যে সিসমিক ডিটেইলিং শ্যাল বি ফলোড ডিউ টু মেক স্ট্রাকচার, আচ্ছা আপনারা এটি পড়ে নেবেন। তারপরে এখানে আসি যে কংক্রিট কনস্ট্রাকশন, দেখেন কংক্রিট কনস্ট্রাকশনের জন্য কিন্তু এভাবেই সঠিকভাবে তৈরি করতে হয়, যে শাটারিং দিয়ে এভাবে রড করে তৈরি করা হয়। তারপর দেখেন ম্যাটেরিয়ালস, তারপর এখানে রিকোয়ারমেন্ট অফ রিইনফোর্সিং বার অফ সিসমিক ডিজাইন, এখানে দেখেন ইল্ড স্ট্রেংথ দেওয়া আছে। তারপর এখানে দেখেন সিসমিক জোন ম্যাপ অফ বাংলাদেশ, অর্থাৎ ভূমিকম্প প্রবণ এলাকা সমূহ এগুলো দেওয়া আছে এখানে। তারপরে ম্যাটেরিয়াল কাউন্ট, এক্ষেত্রে সিমেন্ট দেখেন চেক বিডিএস মেকিং অন ব্যাগ, এগুলো এগ্রিগেটস, আরও অন্যান্য ব্যাপার আছে। এই দেখেন গ্রেডিং এর ব্যাপার আছে, যে সিঙ্গেল গ্রেডেড, পলি গ্রেডেড, ওয়েল গ্রেডেড, এগুলো আছে, আপনারা দেখে নেবেন। তারপরে দেখেন গ্রেডিং লিমিট,
গ্রেডিং লিমিটের মধ্যে দেখেন কার্ভ ইন্ডিকেট দ্য লিমিট স্পেসিফাইড ইন ASTM, এগুলো আছে আপনারা দেখে নেবেন গ্রেডিং লিমিট। তারপরে দেখেন গ্রেডেশন অফ কার্ভ অ্যাভেলেবেল, গ্রেডেশন কার্ভ দেওয়া আছে, কম্বিনেশন অফ গ্রেডেশন। তারপরে কংক্রিট টেকনোলজি, কংক্রিট মিক্স ডিজাইন। তারপরে উনি যে ব্যাপারটি আমাদেরকে বলেছেন আর কি, যে আমাদের যেগুলো সাধারণত সচরাচর কংক্রিট মিক্সার মেশিন, আমি যেগুলো আমাদের চ্যানেলে ভিডিও দিয়েছি কংক্রিট মিক্সার মেশিনে, সেগুলো কিন্তু সাধারণ নর্মাল মিক্সার মেশিন বা এটার কিন্তু ভিডিও দিয়েছি, কিন্তু এই মেশিন এখনও আমি ভিডিও করতে পারিনি, কারণ এই ধরনের মেশিন আমি এখনও আশেপাশে দেখতে পারিনি। সেটি হচ্ছে মিক্সার মেশিন উইথ হপার, একটি হচ্ছে মিক্সার মেশিন উইদাউট হপার। তো মালিক স্যার আমাদেরকে যে ব্যাপারটি বললেন আর কি, যে সেটি হচ্ছে যে আমরা যদি এই ধরনের একটি মিক্সার একটি প্রজেক্টে ব্যবহার করি, সেক্ষেত্রে যে ধরনের কন্ট্রাক্টররা একটি সাইট চালায় তারা কিন্তু অনেক কোটি কোটি টাকার তাদের ব্যাপার। তো সেক্ষেত্রে যদি 5 লাখ বা 6 লাখ টাকা দিয়ে যদি এই ধরনের একটি হপার মেশিন কিনে, তো তাদের লাইফ টাইম কিন্তু সেটি ইউজ করতে পারবে। তো এজন্য সব থেকে ভালো কংক্রিট মিক্সার পাওয়ার জন্য কিন্তু এই ধরনের হপার সহ মেশিন কেনা দরকার। তো আমাদের চ্যানেলে যারা কন্ট্রাক্টর ভাইরা সাবস্ক্রাইব করেছেন, তারা কিন্তু আপনারা এই তথ্যটি অবশ্যই ফলো করবেন, যে চেষ্টা করবেন যে এই ধরনের হপার একটি মেশিন কিনে নেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনাদের প্রজেক্টের প্রোডাক্টটা আর কি ভালো হবে। তারপরে এখানে দেখেন কংক্রিট টেকনোলজি, কংক্রিট ট্রান্সপোর্টেশন অ্যান্ড কাস্টিং, অ্যাভয়েডিং ড্রপিং কংক্রিট ফ্রম হাইট কজিং সেগ্রিগেশন। হ্যাঁ, সেগ্রিগেশন তারপরে অন্যান্য সমস্যাগুলো আমি আপনাদেরকে বই থেকে কিছু থিওরিটিক্যাল ভিডিও দিয়েছি, আর এখান থেকে যে আরও কিছু উনি নির্দেশনা দিয়েছেন যে কংক্রিটকে নির্দিষ্ট উচ্চতা হতে ফেলতে হবে, অনেক উপর থেকে ফেলা যাবে না। 3 ফিট বা 5 ফিট উচ্চতা থেকে ফেলা যাবে, কিন্তু তার বেশি উচ্চতা থেকে ফেললে ম্যাটেরিয়ালগুলো আলাদা হয়ে যাবে আর কি। তারপরে দেখেন কংক্রিট টেকনোলজি, কংক্রিট কাস্টিং, প্ল্যান অ্যান্ড কোয়ালিটি অ্যান্ড শিডিউলিং অফ কাস্টিং এয়ারলিয়ার। তারপরে দেখেন কাস্ট ইন লেয়ার্স কজ অফ থিক মেম্বার্স। তারপরে দেখেন কাস্টিং অফ সাবকুয়েন্ট লেয়ার্স শুড বি ডান উইদিন ইনিশিয়াল সেটিং টাইম অফ কংক্রিট। আপনাদের যদি ইংলিশ কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই গুগল ট্রান্সলেটের সাহায্য নেবেন, আশা করি আপনারা সঠিক অর্থটি বুঝতে পারবেন। তো আমি যতটুকু আপনাদেরকে বোঝানো সম্ভব সেটি চেষ্টা করছি। তো এর জন্য অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন, আমাদের ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কংক্রিট টেকনোলজি দেখেন এখানে আরও দেখেন বলেছে যে ইউজ ভাইব্রেটর রিকোয়ার্ড, অর্থাৎ ভাইব্রেটর আমাদেরকে ইউজ করতে হবে, কিন্তু ইউজ ভাইব্রেটর ইন রেগুলার জিওমেট্রিক প্যাটার্ন, অ্যাভয়েড ওভার অ্যান্ড আন্ডার ভাইব্রেশন। অবশ্যই আমাদেরকে ওভার ভাইব্রেশন অথবা আন্ডার ভাইব্রেশন করা যাবে না, এক্ষেত্রে কিন্তু কংক্রিটটি নষ্ট হয়ে যেতে পারে। দেখা যাবে যদি বেশি ভাইব্রেশন করেন, সেক্ষেত্রে কিন্তু সেগ্রিগেশন হয়ে আমাদের রড মানে যেগুলো পাথর আছে বা ইটের খোয়া আছে, সেগুলো কিন্তু নিচে পড়ে সিমেন্টগুলো কিন্তু উপরে ভেসে উঠবে। তো এর জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ওভার অ্যান্ড আন্ডার ভাইব্রেশন এগুলো অ্যাভয়েড করার জন্য। তারপরে দেখেন হানিকম্ব ডিউ টু ইনএডিকুয়েট কম্প্যাকশন, এগুলো থাকে আর কি বিল্ডিংয়ের মধ্যে, আপনারা দেখে নেবেন, এগুলো অনেক সময় গর্ত থাকে, সেগুলো উনি বলেছেন আর কি। তারপর দেখেন সাইমেট্রিক ভাইব্রেশন, আমরা যে ভাইব্রেটরগুলো ইউজ করি, আপনারা যে ভিডিওগুলো দেখবেন এর মধ্যে কিন্তু অনেক কন্ট্রাক্টরই অতটা সতর্কতার সাথে ভাইব্রেটর ইউজ করে না। তবে আমাদেরকে স্যার বলেছেন কিন্তু যে অবশ্যই রডের গায়ে আমাদেরকে ভাইব্রেটর লাগানো যাবে না, চেষ্টা করতে হবে রড থেকে নির্দিষ্ট দূরত্বে যাতে আমাদের ভাইব্রেটরটি থাকে। এই যে ভাইব্রেটর কিন্তু খারাপ হবে এভাবে প্রবেশের নিয়ম, আর 10 থেকে 15 সেকেন্ড ভাইব্রেটিং করতে হবে, তাতেই কিন্তু। আর ভাইব্রেটিং করার আগে মশলাগুলোকে অবশ্যই কংক্রিটগুলোকে সুন্দরভাবে সঠিক স্থানে ঢুকিয়ে দিতে হবে, তারপরে 10 থেকে 15 সেকেন্ড ভাইব্রেশন করে নেবেন আপনারা। তারপরে দেখেন সাইমেট্রিক ভাইব্রেশন, এখানে হচ্ছে কারেক্ট ওয়ে আর একটা হচ্ছে ইনকারেক্ট ওয়ে, যেগুলো সাধারণত সচরাচর ভিডিওগুলোতে আপনারা দেখবেন যে এইভাবেই কিন্তু কন্ট্রাক্টররা তির্যকভাবে কিন্তু ভাইব্রেটর প্রবেশ করিয়ে দিচ্ছে, কিন্তু নিয়ম হচ্ছে এইভাবে ভার্টিক্যালি খারাপভাবে কিন্তু ভাইব্রেটর প্রবেশ করাতে হবে, যে ভার্টিক্যাল ফিউ ইঞ্চিস into previous lift which should be yet be rigid of symmetric regular intervals will give
অ্যাডিকুইট কনসলিডেশন, এটা হচ্ছে কারেক্ট ওয়ে, আর এটা হচ্ছে ইনকারেক্ট ওয়ে। আপনারা ভিডিও পুশ করে পড়ে নেবেন। তারপরে ইনফ্লুয়েসড এরিয়া অফ ভাইব্রেটর, অর্থাৎ আমাদের ভাইব্রেশন এরিয়া যেটি আর কি প্রভাবিত হয় সেটি হচ্ছে আমাদের দেখেন এখানে নো ভাইব্রেশন ওয়াল ফ্রম যে এরিয়া অফ ইনফ্লুয়েন্স, অর্থাৎ যে ভাইব্রেটরটি থাকে তার প্রভাবিত এলাকা, রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স, এই অংশগুলো কিন্তু প্রভাবিত হয়। আর রডে লাগিয়ে ভাইব্রেটিং করবেন না আপনারা, সেক্ষেত্রে রডগুলো সঠিক স্থান থেকে সরে যেতে পারে। তারপরে দেখেন কংক্রিট টেকনোলজি, স্টার্ট কিউরিং কভার ফ্রেশলি কাস্টেড কংক্রিট উইথ প্লাস্টিক শিট, অবশ্যই ক্লিয়ার কভারিংটা ঠিক রাখবেন। তারপরে দেখেন ক্র্যাক অন কংক্রিট সারফেস, এই যে কংক্রিট সারফেসের মধ্যে যে ক্র্যাকটি হয় যার ফলে আপনার বিল্ডিংটি ঝুঁকিপূর্ণ এবং ভেঙে পড়তে পারে। তারপরে এখানে দেখেন যে কিউরিং বাই কভার উইথ প্লাস্টিক শিট। তারপরে এখানে দেখেন একটি ছবি দেওয়া আছে, লেখা আছে কোয়ালিটি কন্ট্রোল, অবশ্যই আমাদেরকে মান নিয়ন্ত্রণ করতে হবে। কোয়ালিটি অ্যাসুরেন্স, অবশ্যই কোয়ালিটি কন্ট্রোল করলে আপনার সেটি ডিউরেবল হবে। যখন আপনি তৈরি করবেন তখনই কিন্তু সঠিক পরিমাণে রড সিমেন্ট ব্যবহার করতে হবে, বালি ব্যবহার করতে হবে, পানি ব্যবহার করতে হবে, আর বিল্ডিংটিকে সঠিকভাবে কিউরিং করতে হবে। এর জন্য এগুলো সঠিকভাবে জানার জন্য আমাদের চ্যানেলের সকল ভিডিও আপনারা দেখবেন। তারপরে হচ্ছে হোয়াই কোয়ালিটি ডিমিং চেইন রিয়াকশন ইমপ্রুভ কোয়ালিটি কস্ট ডিক্রিজ বিকজ লেস রিওয়ার্ক অ্যান্ড মিস্টেক, প্রোডাক্টিভিটি ইমপ্রুভস, এখানে দেখেন প্রোডাক্টিভিটির কথা বলা আছে। তারপরে এখানে দেখেন হোয়াট ইজ কোয়ালিটি অ্যাসুরেন্স বা কিউএ বলতে কি, ইনি কিন্তু এখানে লেকচারটার মধ্যে সঠিকভাবে দিয়েছেন, আপনারা পড়ে নেবেন। তারপরে হোয়াট ইজ কোয়ালিটি কন্ট্রোল বা কিউসি, কোয়ালিটি কন্ট্রোল কি জিনিস এটিও কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তারপরে দেখেন কোয়ালিটি অ্যাসুরেন্স, তারপরে কিউএমএস ভ্যাস কিউএ, তারপরে কোয়ালিটি কন্ট্রোল অফ কংক্রিট, তারপরে ইভ্যালুয়েশন অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অফ কংক্রিট, তারপরে গাইড টু ডিউরেবল কংক্রিট। তারপরে এখানে দেখেন গাইড টু ডিউরেবল কংক্রিট, স্টার্ট কিউরিং ইমিডিয়েটলি আফটার কাস্টিং, পারমিয়েবিলিটি রিডিউস বাই গুড কিউরিং। এখানে দেখেন যে রিভার ডিটেইলিং অফ আরসি মেম্বার্স, অর্থাৎ আমাদের যেগুলো স্ট্রাকচার আছে তার মধ্যে রিভারগুলো হচ্ছে রড, এই রডগুলোর দেখেন সঠিক ডিস্ট্রিবিউশন, মানে এগুলো দেখেন কংক্রিট থেকে ক্লিয়ার কভারের ভিতরে এইভাবে কিন্তু বসানো হয়। তো ইনি একটা উদাহরণ দিয়েছেন যে দ্য অ্যানাটমি অফ হিউম্যান বডি এ মডেল টু ডিজাইন স্মার্ট হাই বিল্ডিং, অর্থাৎ আমাদের এখানে একটি স্কেলেটাল সিস্টেম, এর মধ্যে যেগুলো হাড়ের বিন্যাস আছে এগুলোকে কিন্তু ইনি আমাদের এখানকার যে বিল্ডিংয়ের রডগুলো আছে তার সঙ্গে কিন্তু তুলনা করেছেন বা বলেছেন, বুঝিয়েছেন যে এগুলো কিন্তু সেই জিনিস হিসেবে বুঝিয়েছেন বিল্ডিংয়ের। যে অবশ্যই যখন যদি হাড়ের ডিফেক্ট থাকে অবশ্যই হিউম্যান বডিতে সমস্যা হবে, সেক্ষেত্রে যদি রডের ডিফেক্ট থাকে তবে অবশ্যই বিল্ডিংয়ে সেটি সমস্যা ঘটাবে। আরসি স্ট্রাকচার ইজ লাইক এ হিউম্যান বডি, রিভার ডিটেইলিং ইজ লাইক দ্য স্কেলেটন অফ এ হিউম্যান বডি, আমি যেটি বললাম আর কি, আপনারা এটি ভিডিও পুশ করে পড়ে নেবেন। তারপরে দেখেন স্পেসিং অফ ভার্টিক্যাল বারস অফ কলাম, অর্থাৎ আমাদের কলামের ভার্টিক্যাল বারগুলোর স্পেসিং কেমন হবে, এগুলো দেখেন প্ল্যান ডিটেইলিং এগুলো দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। কনস্ট্রাকশন জয়েন্ট, কনস্ট্রাকশনের যে জয়েন্টগুলো হয়, অ্যাভয়েড কিকার্স ফর কাস্টিং অফ কলাম। তারপরে দেখেন সিসমিক ডিটেইলিং, অর্থাৎ যখন ভূমিকম্প আসে তখনকার যে ডিটেইলিংটা ইনি তুলে ধরেছেন। তারপরে হোয়াই আর সিসমিক ডিটেইলিং ইম্পর্টেন্ট, আমাদের সিসমিক ডিটেইলিং কেন ইম্পর্টেন্ট, এই যে কলাম ফেইলিওর হয়েছে এখানে, তারপরে এখানে দেখেন কলাম ফেটে গেছে, তারপরে এখানে রডগুলো বের হয়ে গেছে। তারপরে হোয়াই আর সিসমিক ডিটেইলিং ইম্পর্টেন্ট, এই দেখেন কেন সিসমিক ডিজাইন ইম্পর্টেন্ট, যখন ভূমিকম্প হবে তখন কিন্তু আপনার এগুলোতে যখন একটি মানে কম্পন বল যখন কাজ করবে তখন কিন্তু আপনাদের এই জয়েন্টগুলো এইভাবে ফেটে যাবে আর কি। তো হোয়াই আর সিসমিক ডিটেইলিং ইম্পর্টেন্ট, দেখেন
এর জন্যই কিন্তু আমাদের ক্ষয়ক্ষতি হ্রাস করা এবং বিল্ডিংয়ের স্থায়িত্ব বৃদ্ধি করার জন্যই অবশ্যই আমাদেরকে ভূমিকম্প সম্পর্কে আগেই সতর্ক থাকতে হবে এবং সেইভাবেই অর্থাৎ ভূমিকম্প প্রতিরোধী বিল্ডিং তৈরি করতে হবে। তারপরে এসিআই স্ট্যান্ডার্ড হুক, দেখেন এখানে হুকের ব্যাপারে বলা আছে যে কিভাবে হুকগুলো তৈরি করতে হবে। 3, 4, 5, 6 এগুলো বারের নাম্বার বা সাইজ এই অনুযায়ী হুকস। তারপরে দেখেন হোয়াই বেন্ডিং ডায়ামিটার ইজ ইম্পর্টেন্ট, এখানে দেখেন বেন্ডিং ডায়ামিটার কেন ইম্পর্টেন্ট এটি দেওয়া আছে। তারপরে এখানে দেখেন স্ট্রেসেস অ্যারাউন্ড বেন্ড বার্স, অর্থাৎ আমাদের বেন্ড বারের মধ্যে যে সকল স্ট্রেসেস আসে সেগুলো কিন্তু। তারপরে এখানে দেখেন বার বেন্ডিং মেশিন, এই মেশিনগুলোতে বার বেন্ড করলে সেক্ষেত্রে বারগুলো কখনো ভেঙে যায় না বা সুন্দরভাবে কিন্তু বেন্ড হয়। এটি আমাদেরকে কিন্তু স্পষ্টভাবে প্রতিটি সেমিনারে বোঝানো হয়। তারপরে এখানে দেখেন বিম কলাম জয়েন্ট, এভাবে বিম কলাম জয়েন্ট দিতে হবে। ভিডিওটি একটু লং হলেও আমি আপনাদেরকে সম্পূর্ণ লেকচারটি এই ভিডিওর মধ্যে দিয়ে দিব, হয়তো 30 মিনিট পর্যন্ত যেতে পারে। আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন, তাহলে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার জানতে পারবেন এবং আপনাদের বিল্ডিংয়ের স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য কি কি কাজ আপনাদেরকে করতে হবে এগুলো কিন্তু বুঝতে পারবেন। তারপর বিম কলাম জয়েন্ট এক্সটেরিয়র, তারপরে এখানে দেখেন বিম কলাম জয়েন্ট, এদের বিমের সঙ্গে দেখেন কিভাবে কলাম জয়েন্ট করেছে। এভাবে বিমের রডগুলো এভাবে কলামে প্রবেশ করিয়ে দিয়ে এখান থেকে এগুলো হুক করে দিয়ে এগুলো কিন্তু জয়েন্ট হবে, আর যখন কংক্রিট ঢালাই হবে তখন এটি একটি স্ট্রেংথ বাড়বে আর কি। তারপরে বিম কলাম জয়েন্ট, এটি দেখেন ওই ভিউটি একটু সাইড থেকে দেখানো হয়েছে। তারপরে এখানে দেখেন রিভার স্পেসিং ফর কলাম, এইভাবে কিন্তু কলামের রিভারগুলো স্পেসিং করা হয়, যে এটা হচ্ছে প্রতিটি আলাদা আলাদা ফ্লোর, এভাবে কিন্তু কলামগুলো এক্সটেন্ড হতেই থাকবে। তারপরে দেখেন সিসমিক হুক, অর্থাৎ যখন আমাদের হচ্ছে ভূমিকম্প আসে তার জন্য দেখেন হুকগুলো কিন্তু এভাবে দিতে হবে 135, এভাবে 90। তারপরে দেখেন সিসমিক হুক কিন্তু এই যে এভাবে দেওয়া আছে দেখেন। তারপর হচ্ছে কলাম টাই ডিটেলস, এভাবে কিন্তু কলাম টাই ডিটেলস আপনারা দিবেন। 6 ইঞ্চ এক্সটেনশন। তারপরে এখানে দেখেন কলাম টাই ডিটেলস, স্ট্রেস রিভার্সাল ইন বিম কলামস। তারপরে এখানে দেখেন যে ফেইলার অফ দ্য বিম কলাম জয়েন্ট, অর্থাৎ বিম কলাম জয়েন্টগুলো কিভাবে ফেইলার হয়েছে। তারপরে অ্যাঙ্করেজ অফ বিম ইন ইন্টেরিয়র জয়েন্ট, গুড প্র্যাকটিস। তারপরে দেখেন কাস্টমাইজ স্টিল রিবার সলিউশন, অর্থাৎ এগুলো কাস্টমাইজ স্টিল রিবার। তারপরে বিএসআরএম ফার্স্ট বিল্ড সিকিউরিং, ওনারা যে সকল ব্যাপারটাকে আপডেট করেছেন সেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে তুলে দিয়েছেন। যে বিএসআরএম ফার্স্ট বিল্ড বিবিএস, বিএসআরএম সিকিউরিং হাই কোয়ালিটি গ্রেড স্টিরার। তারপরে দেখেন ফটোগ্রাফস অফ রিভার ডিটেইলিং, এইভাবে কিন্তু রিভারগুলো এগুলো ফল্টি কনস্ট্রাকশন জয়েন্ট, অর্থাৎ কনস্ট্রাকশন জয়েন্ট ঠিক নেই এখানকার। তারপরে দেখেন ফল্টি কনস্ট্রাকশন জয়েন্ট, এগুলো কনস্ট্রাকশন জয়েন্টে মিস্টেক আছে। কনস্ট্রাকশন জয়েন্ট ডিটেল গুড প্র্যাকটিস। তারপরে এখানে দেখেন কনস্ট্রাকশন জয়েন্ট ডিটেল গুড প্র্যাকটিস, কনস্ট্রাকশন জয়েন্ট ডিটেলস গুড প্র্যাকটিস। তারপর দেখেন কনস্ট্রাকশন জয়েন্ট ডিটেলস, এগুলো কনস্ট্রাকশন জয়েন্টের ডিটেলস এখানে দেওয়া আছে। একটু কালার ছবি হলে আপনাদের দেখতে সুবিধা হতো, আমাদের ওখানে কালার প্রজেক্টরে দেখেছি কিন্তু জাস্ট প্রিন্টিং কপি আমাদের কাছে, এই কারণে আপনাদেরকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখাচ্ছি। এখানে দেখেন নো ক্লিয়ার কভার, উপরে কোনো ক্লিয়ার কভার নেই, এই কারণে কিন্তু এটি এইভাবে ঢালাই করা যাবে না, তাহলে রডগুলো আমাদের অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তারপর হচ্ছে পোর ডিটেলিং ঠিক নেই। তারপর হচ্ছে কলাম টাই হুক ডিটেলস। তারপর এখানে দেখেন কলাম টাই হুক ডিটেলস গুড প্র্যাকটিস, সিসমিক ডিজাইনের অনুযায়ী কিন্তু হুক দেওয়া আছে। তারপরে এখানে দেখেন
যে ট্রেন অ্যান্ড মোটিভেট দ্য রিভার ওয়ার্কার্স। আপনি এখানে যে লোকটিকে দেখতে পাচ্ছেন, তো মালিক স্যার বলেছে যে এনাকে প্রায় 7 ডেজ এই সাইডে কিন্তু ট্রেনিং দেওয়া হয়েছে, তারপরে উনি কিন্তু এই রডগুলো সঠিকভাবে কিন্তু বেঁধেছে। তো আশা করি আপনারা যারা সাইডে আছেন অবশ্যই আমাদের বড় ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী আপনারা কিন্তু সেখান থেকে সেটি ট্রেন হয়ে সঠিকভাবে কিন্তু রডগুলো বাঁধাই করবেন, কারণ এর উপরেই নির্ভর করছে যে ভবিষ্যৎ নিরাপত্তা, স্থায়িত্ব এবং আমাদের দুর্ঘটনা প্রতিরোধের সক্ষমতা। তো এর জন্য অবশ্যই এখানে দেখেন আরও কিছু ব্যাপার বলা আছে যে দ্য অথর্স হ্যাজ ক্রিয়েট দ্য প্রেজেন্টেশনস সোলি ফর এডুকেশনাল পারপোজ। তো এটা বলা আছে যে এডুকেশনাল পারপোজ। তো আশা করি এখানে ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন এবং আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। তো ভিডিওটি দেখার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি এনি কোশ্চেন্স থাকে তবে ভিডিওর নিচে আপনারা কমেন্টে জানাবেন, আর কী কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই সেটিও জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য। তো আমি আপনাদেরকে আরেকটি জিনিস একটু দেখাচ্ছি যে আপনারা এই যে এর আগে ভিডিওটিতে দেখেছেন যে এই ধরনের কোটিং ইউজ করার জন্য, এটা কিন্তু আমাদের এই যে করশনগুলো দেখলেন, এগুলো ক্ষয় রোধে কিন্তু অনেক কার্যকর। তো আশা করি আপনারা সব কিছু জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আপনাদের বিল্ডিংয়ের স্থায়িত্বতা এটি কিন্তু আপনাদের নিজস্ব কাজের উপরেই নির্ভর করবে। সুতরাং বিল্ডিংটি তৈরির সময় অবশ্যই সতর্কভাবে এবং সঠিকভাবে সকল ম্যাটেরিয়াল ইউজ করে বিল্ডিং তৈরি করবেন। তো আমাদের ভিডিওটি দেখার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।